শুরু করা যাক গল্পের দ্বিতীয় পর্ব। জানা যাক কেন সাধনার পর সাধনাকে বাপের ঘরে রেখে গিয়েছিল। অষ্টমঙ্গলায় এসে আমরা আগেই বলেছি, সাধনা মনে মনে ভেবেছিল সে বিয়ের পর কষ্ট না করে একটু স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন কাটাবে। ঘটেও ছিল তাই। সাধনার বিয়ে হলো এক সম্ভ্রান্ত পরিবারে, বড় ঘর। তাই হিসেব মতো সাধনার মনের ইচ্ছা কিছুটা পূর্ণ হলেও সম্পূর্ণ পূর্ণ হলো না। পরিবারটা ছিল অশিক্ষিত। পরিবারের কেউই পড়াশুনোর পও জানতো না। আর এদিকে সাধনা হচ্ছে পড়াশোনায় উচ্চশিক্ষিত। সাধনা তার শ্বশুরবাড়িতে গিয়ে তার যোগ্যতার কাউকে পেল না। এমনকি তার বরেও যেহেতু নিরক্ষর, তাই কথাবার্তায় পিছিয়ে পড়ল সে। সাধনার কথাবার্তা অনেক তীক্ষ্ণ তার কাছে। কিছু কথা পছন্দ না হলেই প্রতিবাদ করে সাধনা। সাধনা মাত্র 2-3 দিন হলো তার শ্বশুরবাড়িতে গেছে। শিক্ষিত হলেও সাধনার এত কথা বলা ঠিক না। এই কথার জন্যই, বিশেষ করে শিক্ষিত আর প্রতিবাদের জন্যই সাধনার বর অষ্টমঙ্গলা এসে সাধনাকে বাপের ঘরে রেখে গেল। সাধনার বর সাধনাকে 2 দিনে ভীষণ ভালোবেসে ফেলেছিল। তাই সাধনাকে বাপের ঘরে রেখে যেতে তার কষ্ট হলেও সে সাধনার বাপের ঘরেই রেখে গেল। নতুন গল্পটার নাম হচ্ছে ডিভোর্স। আজকে আমাদের নিবেদন ডিভোর্স কথাটা ছোট, কিন্তু এর মাহাত্ম্য অনেক। তারই কিছু ঝলক খুঁজে পাবো আমরা আজকের গল্পে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, ডিভোর্সের পর 7টা বছর কেটে গেছে দীপার জীবনে। দীপার প্রাক্তন স্বামী রিজু। হঠাৎই রিজুর ফোনটা বেজে উঠল। দীপা ফোনটা ধরে বুঝতে পারল রিজু। তখনই দীপা স্বাভাবিক গলায় বলে উঠল, এত বছর পর ফোন করলে কেন? রিজু বলল, দীপা, আমি প্রথমেই তোমায় ধন্যবাদ জানাচ্ছি আমার নাম্বারটা ডিলিট না করার জন্য। দীপা উত্তর দিল, আমি পরিচিত কারোর নাম্বার ডিলিট করি না। আমি বেরিয়েছিলাম, ঘরে ফিরে এসেছি, এখনও চেঞ্জ করিনি। তুমি নিশ্চয়ই আমার খবর নেওয়ার জন্য আমাকে ফোন করনি রিজু। কি বলতে চাও বলো? রিজু বলল, দীপা, আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই, খুব জরুরি দরকার। তাই শুনে দীপা বলল, ডিভোর্সের এত বছর পরে তোমার সঙ্গে আমার কোনো দরকার থাকতে পারে না। তবু একান্তই যদি দেখা করতে চাও, তাহলে তুমি রবিনসনের ফ্ল্যাটে দেখা করতে পারো। এখন ওটাই আমার ঠিকানা। আমি রবিনসনের অনেক গল্প তোমায় এর আগে করেছিলাম। তোমাকে সামনাসামনি রবিন স্যারের সাথে আলাপ করিয়ে দেওয়ার ইচ্ছা আমার অনেক দিনের। তুমি রবিবার সন্ধেবেলায় এসো, আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি তোমাকে। রবিবার সন্ধেবেলায় রিজু রবিন স্যারের ফ্ল্যাটে এসে নক করতেই দীপা দরজা খুলে বলল, এসো রিজু, আমাদের ভালোবাসার ছোট্ট ঘরে তোমাকে স্বাগত। রিজু চারিদিকে তাকিয়ে দেখলো ফ্ল্যাটটা ছোট হলেও চারিদিকটা সুন্দর করে একদম ছবির মতো সাজানো। রিজু বলল, কিন্তু দীপা, তুমি এখানে? দীপা বলল, রবিন স্যারের সাথে আগে পরিচয় করিয়ে দিই তোমার। এই যে রবিন স্যার, ক্লাস 9 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত এই রবিন স্যারই আমার টিচার ছিলেন, বর্তমানে আমার স্বামী। আর যে ছোট বাচ্চাটাকে রবিনের বলে দেখছো, ওর নাম রূপ হলো রবিন আর আমার একমাত্র সন্তান। রিজু অবাক হয়ে তাকিয়ে রইল আর আমতা আমতা করে বলল, না মানে আমি ঠিক মেলাতে পারছি না। দীপা বলল, কি মেলাতে পারছো না রিজু? রবিনের সঙ্গে আমার বিয়েটা, রবিনের আর্থিক অবস্থা, নাকি আমার মা হওয়াটা?
তোমার মনে আছে রিজু, বিয়ের 7 বছর পরেও যখন আমি মা হতে পারলাম না, তখন তোমার বাবা মা আমাকেই দোষারোপ করতেন। আর তুমিও একটা সন্তানের জন্য মুখে কিছু না বললেও মনে মনে ভেঙে পড়েছিলে, অথচ কোনো ডাক্তারের সাথে কথাও বলার প্রয়োজন মনে করনি। আমি যখন বাচ্চা দত্তকের কথা বলেছিলাম, তখন তোমরা তিনজনে তীব্র বিরোধিতা করেছিলে তার। তারপর দীপা একটু থেমে বলল, তার মাস তিনেক ও হয়নি, একদিন আমার কাছে এসে তুমি এটা ওটা কথা বলার পরে অন্য সম্পর্কে জড়ানোর কথা বলে আমার কাছে ভিখারির মতো ডিভোর্স চেয়েছিলে। সেদিন আমি মনে মনে কষ্ট পেলেও তোমার প্রস্তাব মেনে নিয়েছিলাম। আমি সেদিন শুধু তোমার বাবা মায়ের বংশধরের কথা ভেবেছিলাম, আর তারপরেই ঠিক করলাম ডিভোর্স হয়েছে বলে সমাজে লুকিয়ে না থেকে বেরিয়ে পড়লাম চাকরির খোঁজে। আর ভাগ্যের জোরে পেয়েও গেলাম একটি বেসরকারি স্কুলের শিক্ষকতার কাজ। আর কাজ করতে করতেই বিয়েটা সেরে ফেললাম রবিনের সাথে। সঙ্গে সঙ্গে আমাদের কোল জুড়ে চলে এলো রূপা, তা আমার আর রবিনের আদরের সন্তান। আর আমাদের তিনজনের প্রতি ভালোবাসা অটুট হয়ে রইল ডিভোর্স নামক অন্ধকার গল্পের পিছনে। আজকে আমি অনেক সুখী, সত্যিকারের সুখী রেজু। আর এটাই তোমার আর আমার জীবনের শেষ সাক্ষাৎ হয়ে রইল।